অ্যাডভোকেট সাইফুল হত্যার প্রতিবাদে আজও চট্টগ্রাম সহ বিভিন্ন স্থানে আইনজীবীদের বিক্ষোভ কর্মবিরতি। সংঘর্ষের ঘটনায় ৩ মামলা। হত্যার সাথে জড়িত তাদের পক্ষে কেউ ওকালতনামা দিবে না এবং তাদের পক্ষে কেউ দাঁড়াবে না। কোতোয়ালি থানা থেকে মাত্র ২০ কদম পিছনে একজন আইনজীবীর হত্যা হয়েছে। এখনো কেন চিহ্নিত আসামি গ্রেফতারকৃত হয়নি? পুলিশ প্রশাসন এখন বসে আছেন। আপনাদেরকে হুঁশিয়ার করছি, আপনারা স্বেচ্ছায় পদত্যাগ করুন। আইনজীবী হত্যার ঘটনায় সরকারের পদক্ষেপে সন্তুষ্ট হাইকোর্ট। বহিষ্কৃত চিন্ময়ের কর্মকাণ্ডের দায় নেবে না ইসকন। সাম্প্রতিক অস্থিতিশীলতায় ইন্ধন আছে বলছে সেনাবাহিনী। দেশ বিনির্মাণে মেধাবী শিক্ষার্থীদের কাজে লাগানোর আহ্বান তারেক রহমানের। বিভাজন না করে ঐক্যবদ্ধভাবে তরুণদের এগিয়ে যাওয়ার পরামর্শ ফখরুলের। দেশের মানুষ স্বৈরাচারকে বিদায় করেছে এই দেশ থেকে। এখন সামনের দিনে হচ্ছে দেশ গড়ার পালা। এমন কোন হঠকারিতা করব না যে হঠকারিতার মধ্যে দিয়ে আমরা আবার অন্ধকারের মধ্যে চলে যাব। টাকা ছাপিয়ে দুর্বল ৬ ব্যাংকে 22,500 কোটি টাকা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রবিবার থেকে স্বাভাবিক হবে লেনদেন, আশা গভর্নরের। শহীদ আবু সাঈদের পরিবারকে সহায়তার আশ্বাস প্রধান উপদেষ্টার। যাত্রাবাড়িতে হাসনাতের গাড়িতে ধাক্কা, উদ্দেশ্য প্রণোদিত বলছেন বৈষম্য বিরোধী নেতারা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পিলখানা হত্যাকাণ্ডের বিচার চাইবে শহীদ পরিবারগুলো। অভিযোগ জানাবে শেখ হাসিনা, তাপস নানক সহ জড়িতদের বিরুদ্ধে। এবার ভারতের পার্লামেন্টে বাংলাদেশ প্রসঙ্গ। সংখ্যালঘু সহ সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব অন্তর্বর্তী সরকারের, বললেন দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী। আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশে, সঙ্গে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে আজও বিক্ষোভ হয়েছে চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জেলায়। চট্টগ্রাম আদালতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করেন আইনজীবীরা। ৭৪টি আদালতে কোনো কার্যক্রমে অংশ নেননি তারা। হত্যাকাণ্ড ও তাণ্ডবে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান আইনজীবীরা। পূর্ব ঘোষিত কর্মবিরতির অংশ হিসেবে দিনভর চট্টগ্রাম আদালতের কোনো কার্যক্রমে অংশ নেননি আইনজীবীরা। স্বাভাবিক যেগুলো এজলাস বসবে না, আইনজীবীরা কোনো মামলা শুনানি করবে না। আদালতের যে জুডিশিয়াল কার্যক্রম আজকে হচ্ছে না। আজকে মামলার যে কার্যক্রমগুলো ছিল সেগুলো পরবর্তীতে অ্যাজ ইউজুয়ালি ডেট হয়ে যাবে, পরবর্তীতে এগুলো শুনানি চলবে। কুপিয়ে হত্যা করা এটি আদালত অঙ্গনের জন্য নয়, সারা বাংলাদেশের সাধারণ মানুষের জন্য একটা হুমকি। চট্টগ্রামের ৭৪টি আদালতে কোনো শুনানি হয়নি। বিচার প্রার্থীদের অনেকে আদালতে এসে ফিরে যান। আদালত বন্ধ, শুনানিও হবে না, তাই আমি ফিরে যাব আর কি। জামিনের জন্য চেষ্টা করে এখনো পাচ্ছি না, সেটা যত দ্রুত শেষ হয়। কাগজপত্রগুলি জমা দিয়েছি, তারপরে দেখি যে কোনো লোকজন নাই, কোনো কার্যকলাপ নাই। জেলা আইনজীবী সমিতির পতাকা অর্ধনমিত রাখা হয়। কালো ব্যাজ ধারণ করে প্রতিবাদ জানান আইনজীবীরা। জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে তাদের সাথে যোগ দেয় বেসরকারি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ল অ্যালামনাই অ্যাসোসিয়েশন। আলিফ ভাইয়ের হত্যার সাথে জড়িত তাদের পক্ষে কেউ ওকালতনামা দিবে না এবং তাদের পক্ষে কেউ দাঁড়াবে না। হত্যাকারীদের আইনের আওতায় আনতে হবে, তাদের সর্বোচ্চ বিচার নিশ্চিত করতে হবে। কোতোয়ালি থানা থেকে মাত্র ২০ কদম পিছনে একজন আইনজীবীর হত্যা হয়েছে। এখনো কেন চিহ্নিত আসামি গ্রেফতারকৃত হয়নি? আদালত পাড়ার মতো গুরুত্বপূর্ণ স্থানে হামলা, ভাঙচুর, তাণ্ডবের জন্য পুলিশের গাফিলতিকে দায়ী করেন আইনজীবী নেতারা। আমরা সবকিছু জানি, চিনি। যারা ঘটনার সাথে জড়িত আছেন, পুলিশ প্রশাসন এখন বসে আছেন। আপনাদেরকে হুঁশিয়ার করছি, আপনারা স্বেচ্ছায় পদত্যাগ করুন। প্রশাসনকে বলি, যারাই এটার সাথে, এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, তাকে আইনের আওতায় আনা হোক এবং তাদের শাস্তি নিশ্চিত করা হোক। মঙ্গলবার সংঘর্ষের সময় সরকারি মুসলিম হাই স্কুলে হামলা, ভাঙচুর এবং আইনজীবী সাইফুল হত্যায় জড়িত সবাইকে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে স্কুলটির বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা।
শুধু চট্টগ্রাম নয়, সাইফুলকে হত্যার প্রতিবাদে এবং খুনিদের গ্রেফতার দাবিতে বরিশাল, নড়াইল সহ দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন আইনজীবীরা। এদিকে চিন্ময় কৃষ্ণ দাসকে কারাগারে পাঠানোর আদেশকে ঘিরে সংঘর্ষের ঘটনায় এ পর্যন্ত ২৯ জনকে গ্রেফতারের কথা জানিয়েছে পুলিশ। বুধবার আদালতের মাধ্যমে ২৭ জনকে কারাগারে পাঠানো হয়। আটক আরও কয়েকজনকে গ্রেফতার দেখানোর আবেদন করা হয়েছে। পুলিশের উপর হামলা ও ভাঙচুরের অভিযোগে ৭৯ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত ১৪০০ জনের বিরুদ্ধে ৩টি মামলা করেছে পুলিশ। এর মধ্যে কয়েকজন সাইফুল হত্যার ঘটনায় জড়িত বলে দাবি পুলিশের। মামুন রশিদ অভি, যমুনা নিউজ। চট্টগ্রামে আইনজীবী হত্যার পর সরকারের নেওয়া পদক্ষেপে সন্তুষ্ট দেশের উচ্চ আদালত। তবে ইসকন নিষিদ্ধ নিয়ে কোনো হস্তক্ষেপ করতে চান না বিচারপতিরা। মানুষের নিরাপত্তা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সরকারকে আরও সতর্ক ও কার্যকরী পদক্ষেপ নিতে বলেছেন হাইকোর্ট। এদিন আইনজীবী হত্যাকাণ্ডে এখন পর্যন্ত নেওয়া সরকারের পদক্ষেপ উচ্চ আদালতকে অবহিত করে রাষ্ট্রপক্ষ। সকালে ইসকন নিষিদ্ধের আবেদনের উপর শুনানি হয় বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে। আবেদনকারী আইনজীবী নিজের যুক্তি তুলে ধরেন। বুধবার আদালত জানতে চেয়েছিল কি কি পদক্ষেপ নিয়েছে সরকার। বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষ সেগুলো তুলে ধরে। আদালত মামলা ও আসামির আটকের কথা শুনে সন্তুষ্টি প্রকাশ করেন। সরকারের পক্ষ থেকে যা যা পদক্ষেপ নেওয়া সবগুলোই নেওয়া হচ্ছে। আজকে আমরা আদালতকে তাই জানিয়েছি। টোটাল 3টি মামলা হয়েছে এই বিষয়গুলো নিয়ে এবং ৭৬ জনকে আসামি করা হয়েছে, তার মধ্যে ৩৩ জনকে গ্রেফতার করা হয়েছে এবং তদন্ত চলছে। ধন্যবাদ চট্টগ্রামের লোকজনকে বা সবাইকে যে তারা যে পরিমাণ সহনশীলতা দেখিয়েছেন এবং এখনও দেখাচ্ছেন। বিদেশে যতই প্রোপাগান্ডা ছড়ানো হোক, আমরা সবাই জানি সত্যটা কি। পরে আইনজীবী মনিরুদ্দিন ইসকন নিষিদ্ধে ফের মৌখিক আবেদন জানান। আদালত বলেন, হত্যা এবং সাম্প্রতিক পরিস্থিতি সরকার ভালোভাবেই নিয়ন্ত্রণে নিয়েছে, আর কোনো সংগঠন নিষিদ্ধ করা সরকারের বিষয়। এ নিয়ে আদালত অগ্রিম কোনো পদক্ষেপ নেবে না। আদালত দুটি বিষয়ে সরকারকে নজরে রাখতে বলেছেন: দেশের মধ্যে সম্প্রীতি বজায় রাখা এবং পার্শ্ববর্তী দেশের সাথে সুসম্পর্ক বজায় রাখা। কোর্ট বলছে যে বাংলাদেশে আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং যতটুকু ধর্মের অনুসারী আছে, আমরা প্রত্যেকটা অনুসারীরা খুব মিলেমিশে খুব সুন্দরভাবে বসবাস করতেছি। এবং হিন্দুদের ব্যাপারে আমি খুব ওনারা আমার বন্ধু, আমার ভাই, আমাদের ধর্মের বিরোধী হতে পারে, কিন্তু আমরা একসাথে মিলেমিশে আছি। কিন্তু ইসকনের মাধ্যমে ইন্ডিয়াতে প্রোপাগান্ডা বাস্তবায়ন করতে হচ্ছে, এটা হচ্ছে আমাদের সবচেয়ে আবেগ এবং উদ্বেগ এবং চিন্তার বিষয়। এদিকে বিচারাঙ্গনে আইনজীবীদের নিরাপত্তাহীনতা ইস্যুতে সংবাদ সম্মেলন করে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। দ্রুত ইসকন নিষিদ্ধ করে আইনজীবী সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানান নেতারা। ইসকন এবং ইসকনের সাথে একসাথে নাম ব্যবহার করে তারা কিন্তু এই ধরনের কর্মকাণ্ড চালাচ্ছে। ইভেন আমরা এটাও দেখেছি, ইসকনের একটা সমাবেশ হচ্ছে, সেখান থেকে জয় বাংলা বলে কিন্তু আপনার স্লোগান দেওয়া হচ্ছে। আইনজীবীদের সুরক্ষায় সরকারকে আরও জোর পদক্ষেপ নেওয়ার দাবি জানান আইনজীবীরা। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। নৈতিক স্খলনের জন্য চিন্ময় কৃষ্ণ দাসকে বহিষ্কার করেছিল ইসকন। তার কার্যক্রমের দায় এই সংগঠনের নয়। সংবাদ সম্মেলনে কথা বলেছেন ইসকনের সাধারণ সম্পাদক চারুচন্দ্র দাস ব্রহ্মচারী। তিনি বলেন, চিন্ময়ের কার্যক্রমকে ইসকনের সাথে জড়িয়ে অনেকে সংগঠনের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে। চট্টগ্রামে আইনজীবী হত্যা ইসকন জড়িত নয় উল্লেখ করে জড়িতদের শাস্তি চেয়েছেন চারুচন্দ্র। আহ্বান জানিয়েছেন উস্কানিতে কান না দিয়ে দেশে শৃঙ্খলা বজায় রাখার। সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস গ্রেফতার হলে তৈরি হয় উত্তেজনা। উঠে আসে ইসকনের নাম। আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নৃশংস হত্যার শিকার হলে সংগঠনটি নিষিদ্ধ করার দাবি তোলেন অনেকে। বৃহস্পতিবার স্বামীবাগ প্রধান শাখায় নিজেদের ব্যাখ্যা তুলে ধরে ইসকন। আইনজীবী সাইফুল হত্যার ঘটনায় শোক জানান নির্বাহী সদস্যরা, দাবি করেন জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি। সাইফুল ইসলাম হত্যাকাণ্ডে যারা জড়িত আছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি এই সরকার অবশ্যই নিশ্চিত করবেন। বলা হয়, ইসকনের সদস্য থাকা অবস্থায় চিন্ময়ের বিরুদ্ধে শিশু নিপীড়নের অভিযোগ ওঠে। এর প্রেক্ষিতে তাকে বহিষ্কার করা হয়। তার বিরুদ্ধে কিছু অভিযোগ আসছিল। অভিযোগ তদন্ত করার জন্য আমরা তাকে 3 মাস সময় দিয়েছিলাম। আমরা এই কথা বলাতে সে ওখান থেকে যায়নি এবং
তারপরে আমাদের বিরুদ্ধে আরো কেস করেছে, তখন তাকে আবারও আমরা একেবারে সরাসরি বহিষ্কারের নির্দেশ দেওয়া হয়েছে। তারা অভিযোগ করেছিল যে আমাদের সাথে মিসবিহেভ হয়েছে। ওনাকে একটা টাইমলাইন আমরা বেঁধে দিয়েছিলাম যে এই সময়ের মধ্যে আপনাকে ওই মন্দির ছেড়ে অন্য জায়গায় চলে যেতে হবে, যাতে আমরা উইদাউট এনি ইনফ্লুয়েন্সে আমরা সেটা প্রপারলি ইনভেস্টিগেশন করতে পারি, কিন্তু তিনি আমাদেরকে কোঅপারেশন করেননি। চিন্ময়ের কার্যক্রমে সংগঠন কোনোভাবেই দায়ী নয় বলেও জানান ইসকনের সাধারণ সম্পাদক চিন্ময় কৃষ্ণ দাস, চন্দন কুমার ধর ইসকন বাংলাদেশের মুখপাত্র নন, তাই তার বক্তব্য সম্পূর্ণ তার ব্যক্তিগত। অতএব লীলারাজ গৌর দাস, স্বতন্ত্র গৌর দাস ও চিন্ময় কৃষ্ণ দাসের বক্তব্য এবং কৃতকর্মের জন্য ইসকন বাংলাদেশ কোনোভাবেই দায়ী নয়। ইসকনের দাবি তাদের সঙ্গে সরকার বা রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই। একটি দেশের নাম জড়িয়ে ইচ্ছাকৃতভাবে ইসকনের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে নিষিদ্ধের দাবি তোলা হচ্ছে বলেও অভিযোগ তাদের। ইসকন একটি আন্তর্জাতিক সংগঠন, তাদের নিজস্ব ব্যবস্থাপনা রয়েছে। কোনো দেশের সরকারি ব্যবস্থাপনা বা কোনো রাজনৈতিক দলের সাথে তারা কোনোভাবেই সম্পৃক্ত নয়। সারা পৃথিবী তার অপারেশন আছে। ভারতের প্রতিবেশী দেশ পাকিস্তানেও আমাদের মন্দির রয়েছে। কোনো ধরনের উস্কানিতে কান না দিয়ে দেশের শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান ইসকনের নির্বাহী সদস্যরা। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। সাম্প্রতিক অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পেছনে ইন্ধনদাতা আছে, তাদের ধরতে কাজ করছে সেনাবাহিনী। 13 নভেম্বর থেকে বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনায় এ পর্যন্ত 228 জন মাদক ব্যবসায়ী, অন্যান্য ঘটনায় 1328 জনকে দেশের বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। দুপুরে রাজধানীর বনানী সেনা সদরে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান মিলিটারি অপারেশনস ডাইরেক্টরেট কর্নেল স্টাফ কর্নেল ইন্তেখাব হায়দার খান। তিনি বলেন, গত 2 সপ্তাহে এসব ঘটনায় 24টি অবৈধ অস্ত্র, 365 রাউন্ড গোলা বারুদ উদ্ধার করেছে সেনাবাহিনী। গত 20 জুলাই থেকে সেনাবাহিনীর মোট 123 জন হতাহত ও 1 জন সেনা সদস্য নিহত হয়েছেন। তিনি এ সময় আরও জানান, চট্টগ্রামের পাহাড়ি মানুষদের শান্তিতে রাখতে কাজ করছে সেনাবাহিনী। কুকি চীনের বিরুদ্ধে অভিযান চালিয়ে 179 জন কেএনএফ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে বাহিনীটি। কেএনএফ এর বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে 7 জন সেনা সদস্য নিহত হওয়ার কথাও জানান তিনি। ছাত্ররা, শ্রমজীবী, কর্মজীবী, সাধারণ মানুষ যারা আছেন, প্রত্যেকেই তার নিজ নিজ জায়গায় থেকে আমরা দেশটাকে কোথায় দেখতে চাই এবং সেখানে আমার নিজের কি দায়িত্ব সেটা বুঝবেন। এবং প্রথমত এই ধরনের যখন সেটা সোশ্যাল মিডিয়া হোক বা অন্য কোনো যে কোনো মাধ্যমে হোক, যখন এই ধরনের কোনো ইন্ধন জাতীয় বিষয় তাদেরকে ইনস্টিগেট করার চেষ্টা হবে, তারা যাচাই করবেন যে আসলে ঘটনাটা হয়েছে কিনা। স্বৈরাচার মুক্তের পর দেশ এখন গড়ার পালা, এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লালমনিরহাটে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে ভার্চুয়ালি যোগ দেন তিনি। দেশ বিনির্মাণে মেধাবী শিক্ষার্থীদের কাজে লাগানোর আহ্বান জানান তারেক রহমান। বিএনপি ক্ষমতায় গেলে মাঠ পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড়দের তুলে আনারও আশ্বাস দেন তিনি। বিভিন্ন জেলার ধারাবাহিকতায় বৃহস্পতিবার লালমনিরহাটে অনুষ্ঠিত হয় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ছাত্র জনতার আন্দোলনে স্বৈরাচার মুক্ত হয়েছে দেশ, সামনে এখন নতুন করে গড়ার পালা, সেজন্য পরিকল্পনা অনুযায়ী কাজ করতে হবে। আমাদের শুধু মেধাবী ডাক্তার বা ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্ট থাকলেই চলবে না। আগামী দিনে আমাদেরকে অবশ্যই মেধাবী অর্থাৎ প্রফেশনাল খেলোয়াড় তৈরি করতে হবে, যা তৈরি করতে হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তাদের ভেতর থেকে। তারেক রহমান বলেন, বিএনপি সরকার গঠনে সক্ষম হলে দেশের মাটি থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করা হবে। আন্তর্জাতিক অঙ্গনে জনপ্রিয় খেলাগুলোর জন্য তাদের প্রশিক্ষণের ব্যবস্থাও করবে বিএনপি। যেই খেলাগুলো আন্তর্জাতিক পর্যায়েও জনপ্রিয়, এরকম 8-10টি খেলাকে আমরা বাছাই করব এবং বাছাই করার মাধ্যমে এই দেশের মানুষের ভেতর থেকে, দেশের সন্তানদের ভেতর থেকে আমরা বের করে নিয়ে আসার চেষ্টা করব। ফুটবল টুর্নামেন্টে অতিথি হিসেবে ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী। তারা দেশবিরোধী ষড়যন্ত্রের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। বহু ষড়যন্ত্র চলছে, আপনারা দেখেছেন গত কয়েকদিনে অশান্ত পরিবেশ সৃষ্টির চেষ্টা করা হয়েছে। এটা হলো তাদের দ্বিতীয় প্রচেষ্টা। প্রথম চেষ্টা ফেল করেছে, দ্বিতীয় চেষ্টা ফেল করবে। ওদের 100 চেষ্টা ইনশাল্লাহ বাংলাদেশের জনগণ ফেল করাবে।
টুর্নামেন্টে রংপুর বিভাগের 10টি দল অংশ নেয়। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। ইসকন ইস্যুতে কারোর ফাঁদে না পড়তে দেশবাসীকে সতর্ক করেছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, একটা পক্ষ ইসকন নিয়ে অতীতে ব্যর্থ হয়ে নতুন করে পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। শঙ্কা জানান পতিত ফ্যাসিবাদ ফিরে আসার। আলাদা অনুষ্ঠানে নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না অভিযোগ করেন, দেশের বিরুদ্ধে নরেন্দ্র মোদী, ইসকন ও শেখ হাসিনা মিলে ষড়যন্ত্র শুরু করেছে। রাষ্ট্র পুনর্গঠন নিয়ে লেখক শিল্পীদের ভূমিকা নিয়ে মতবিনিময় সভার আয়োজন করে জাতীয় কবিতা পরিষদ, যেখানে উঠে আসে শেখ হাসিনা সরকারের আমলে মুক্ত শিল্প চর্চা নিয়ে প্রতিবন্ধকতা তৈরির নানা অভিযোগ। নির্বাচন হয়ে আমাদের কি হয়েছে? নির্বাচন তো বহুবার হয়েছে। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে আরও উঠে আসে আইনজীবী সাইফুল হত্যাকাণ্ড ও তার পরবর্তী ঘটনা প্রবাহ। বলেন, সম্প্রীতির নতুন উদাহরণ তৈরি করেছে চট্টগ্রামের মানুষ। পুরনো ফ্যাসিস্ট জমানায় ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই। আমরা রাষ্ট্র, সমাজ, সংবিধান এর একটা গণতান্ত্রিক পুনর্গঠনের মধ্য দিয়ে বাংলাদেশ সামনে হাঁটবে। এই দানবের এজেন্ডা জিতবে নাকি এই মানবের এজেন্ডা জিতবে, এই কম্পিটিশনে আপনাদের সক্রিয় সমর্থন আমি আশা করছি। বিএনপি মহাসচিব বলেন, কোনো বিভাজন নয়, সময় হয়েছে সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার। কোনো হঠকারী সিদ্ধান্ত নিলে গোটা জাতি ক্ষতিগ্রস্ত হবে। এমন কোনো হঠকারিতা করব না যে হঠকারিতার মধ্য দিয়ে আমরা আবার অন্ধকারের মধ্যে চলে যাব। আজকে যখন আমার ভারতবর্ষের মিডিয়ার বিষয়গুলো দেখতে পাই, কাল রাতেই আমাকে কয়েকজন ফোন দিয়েছেন। তাদের একটাই মাত্র লক্ষ্য, প্রশ্ন যে ইসকনের ব্যাপারে আপনারা কি করছেন। এই প্রশ্নটা অত্যন্ত একেবারেই আপনার উদ্দেশ্য প্রণোদিত একটা অবস্থা তারা তৈরি করতে চায়। সে অবস্থা নিয়ে প্রথমবার ফেল করেছে, এখন আবার নতুন করে আবার সেই অবস্থা তৈরি করতে চায়। এটা আমাদেরকে সজাগ থাকতে হবে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না বলেন, বাংলাদেশ নিয়ে নানামুখী চক্রান্ত করছে ষড়যন্ত্রকারীরা। চোখ কান খোলা থাকবে, ইসকন যে কি করে আর মোদি যে কি করে তা তো জানি না। শেখ হাসিনাও বসে আছে, তাদের লোকজনও আছে, মিছিল হলেই সেখানে ছাত্রলীগকে পাওয়া যায়। শেখ হাসিনাকে আশ্রয় দেওয়াতে ভারতের সমালোচনা করে মান্না বলেন, এদেশের রাজনীতিতে আওয়ামী লীগের ফেরা প্রায় অসম্ভব। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। নিজেকে রংপুরের সন্তান মনে করেন কারণ জুলাই বিদ্রোহের শহীদ আবু সাইদের সাহসিকতা ও ত্যাগ তাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে। আবু সাইদের পরিবারের সাথে সাক্ষাতের সময় কথা বলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। বৃহস্পতিবার তেজগাঁও অফিসে শহীদ আবু সাইদ ফাউন্ডেশনে সনদপত্র তুলে দেওয়া হয় পরিবারের সদস্যদের হাতে। আবু সাইদের বাবা মকবুল হোসেন সনদপত্র গ্রহণ করেন। এছাড়া আবু সাইদের ভাতিজা মোহাম্মদ লিটন মিয়া উপস্থিত ছিলেন। প্রধান উপদেষ্টা আবু সাইদের বাবা মায়ের স্বাস্থ্যের বিষয়ে খোঁজ খবর নেন এবং তাদের সব ধরনের সরকারি সহায়তার আশ্বাস দেন। 24 ঘন্টার মাথায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহকে আবারও গাড়ি চাপা দিয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। সংগঠনের মুখ্য সংগঠক হান্নান মাসুদ বলেছেন, সমন্বয়কদের গাড়িতে একের পর এক দুর্ঘটনা, নিছক দুর্ঘটনা ভাবার সুযোগ নেই। উদ্দেশ্য প্রণোদিতভাবে গাড়ি চাপা দেওয়ার চেষ্টা। এসব ষড়যন্ত্র রুখে দিতে ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রাজধানী যাত্রাবাড়ি ফ্লাইওভার থেকে নামার সময় টোল প্লাজায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে বহন করা প্রাইভেট কারকে পেছন থেকে ধাক্কা দেয় একটি পিকআপ। এতে প্রাইভেট কারের পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। বিষয়গুলো সন্দেহজনক ভাই, কারণ মাতুয়াইল একবার মারলো, তারপর গুলিস্তানে একবার মারলো, গতকাল তো চিটাগাঙে বড় ঘটনা হইলই, তো এভাবে তো এগুলো সন্দেহজনক ভাই। এর আগে বুধবার আইনজীবী সাইফুলের দাফন শেষে লোহাগাড়া থেকে ফেরার পথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গাড়িবহর দুর্ঘটনার কবলে পড়ে। সে ঘটনায় ট্রাকের চালক ও হেলপারকে গ্রেফতার দেখানো হয়েছে। থানার ওসি জানিয়েছেন, জিজ্ঞাসাবাদে এখন পর্যন্ত তেমন কোনো তথ্য পাওয়া যায়নি। তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক হান্নান মাসুদ অভিযোগ করেছেন, উদ্দেশ্য প্রণোদিতভাবেই হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমের গাড়িবহরে চাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে। চট্টগ্রাম থেকে তারা যখন ঢাকায় ফিরছিল, একটি ট্রাক তাদের গাড়িবহরে হামলা করে। সেই ট্রাকটা হামলা করার সময় পাশের বাইকগুলা তাদেরকে প্রতিরোধ করতে চেষ্টা করে। সেই বাইকগুলাকে আঘাত করে তারপরে গিয়ে গাড়িতে আক্রমণ করে। কালকে রাতের রেস্ট নিয়ে সকালবেলা আবার রওনা হয়েছে। যাত্রাবাড়ি ব্রিজের উপর আবার আরেকটি ট্রাক হাসনাত আব্দুল্লাহ গাড়িতে আক্রমণ করেছে।
আমাদেরকে জানানো হয়েছে আপনারা কয়েকজন মূল মেইন টার্গেটে আছেন, আপনাদেরকে সরিয়ে দেওয়া হবে। সিটি কলেজে জাতীয় ছাত্র সংহতি সপ্তাহে দ্বিতীয় দিনের কর্মসূচিতে সমন্বয়করা নানামুখী ষড়যন্ত্র সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানান। ষড়যন্ত্রকারীরা প্রাতিষ্ঠানিক দ্বন্দ্ব কাজে লাগাতে চাইছে, এতে ইন্ধন দিচ্ছে রাজনৈতিক দলগুলো। কিছু রাজনৈতিক দলের নেতাকর্মী আমরা পরবর্তীতে খবর পেয়েছি তারা এখানে ইন্ধন জুগিয়েছে, ছাত্রদের ভিতরে উস্কানি দিয়ে পরে পুরো কলেজ একটা সংঘাতে লেগে গিয়েছে। প্রত্যেকের আসলে স্বাধীনতার জন্য এই লড়াই, ফ্যাসিবাদকে হটানোর জন্য যে লড়াইটা, সেটা যখন এইসব সিলি ম্যাটারের জন্য ভেস্তে যাবে, আমি মনে করি না যে সিটি কলেজের স্টুডেন্ট, ঢাকা কলেজের স্টুডেন্ট, আইডিয়াল, নূর মোহাম্মদ এরা এত বোকা, রোভেট পোলাবান এত বোকা। শিক্ষা প্রতিষ্ঠানের সম্প্রতি ও সহাবস্থান নিশ্চিতে শিক্ষার্থীরা তাদের মতামত তুলে ধরেন। আমরা একটা সংবিধান চাই, যে সংবিধান আর কখনো ফ্যাসিবাদ জন্ম দিবে না। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্তম্ভ নির্মাণ প্রকল্পের আওতায় শাহবাগ থানা নির্মাণের প্রস্তাব অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ বিভাগ। বিকেলে সচিবালয়ে 14তম উপদেষ্টা পরিষদের সভায় এই সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী পরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ। এই সময় তিনি বলেন, যত সম্ভব ছোট জায়গা নিয়ে থানা করার পাশাপাশি শাহবাগের ফুলের মার্কেটটি পুনর্বিন্যাস করা হবে। এর আগে সাকুরা বারের কাছাকাছি শাহবাগ থানা স্থানান্তরের যে কথা উঠেছিল সেটি বাস্তবায়ন হচ্ছে না, কারণ উপদেষ্টা পরিষদ মনে করছে সেটি কার্যকর হবে না। উপদেষ্টা পরিষদ পরিদর্শন করে শাহবাগ থানার জায়গা ঠিক করবে বলে জানান মন্ত্রী পরিষদ সচিব। জানান, জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের উপর আন্তর্জাতিক মানের তথ্যচিত্র নির্মাণ করবে বাংলাদেশ টেলিভিশন। পিলখানা হত্যাকাণ্ডের বিচার চেয়ে 2 সপ্তাহের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করবে শহীদ পরিবারের সদস্যরা। তাদের দাবি, এই হত্যাকাণ্ডে জড়িত শেখ হাসিনা, শেখ তাপস, পরশ ও নানক সহ সেই সময়কার অপতথ্য দেয়া সাংবাদিকরা, যাদের বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করবে শহীদ পরিবারের সদস্যরা। 2009 সালে পিলখানা হত্যাকাণ্ডে 57 জন সেনা কর্মকর্তা নিহত হয়। বর্বর সেই হত্যাকাণ্ডের সাথে জড়িত কুশীলবদের বিচারের আওতায় আনতে দাবি জানিয়ে আসছিল শহীদ পরিবারের সদস্যরা। ফ্যাসিস্ট সরকার হাসিনার পতনের পর সেই আন্দোলন আরও জোরালো হয়। বৃহস্পতিবার সকালে রাজধানীর রাওয়া ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানানো হয়। এই যে 57 জন দেশপ্রেমিক চৌক সেনা অফিসারকে শান্তভাবে পরিকল্পিতভাবে হত্যা করেছে স্বৈরাচারী খুনি শেখ হাসিনা। তা যে দেশে ছিল, তা যে কিছু করেছেন, তা যাতে দেশবাসী না জানে, সেই জন্যে গত 15 বছর তৎকালীন গভর্নমেন্ট করেছে, যারা নিজেরাই খুনি। শেখ হাসিনা নিজে জড়িত, পার্সোনালি জড়িত। আপনারা কি জায়গা, টাকা, অনুদানের বিনিময়ে আপনাদের পরিবার, আমার জায়গায়, আমার মায়ের জায়গায়, আমার ছোট ভাইয়ের জায়গায় আপনার সন্তানটাকে রাখতে চান? শুধু প্রহসনের বিচারের জন্য না, প্রকৃত হত্যাকাণ্ডের বিচার আমরা চাই। পিলখানা হত্যাকাণ্ডের বিচার চেয়ে 2 সপ্তাহের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করবে শহীদ পরিবারের সদস্যরা। এছাড়া আগামী বছর 25 ফেব্রুয়ারির আগেই দিনটিকে শহীদ সেনা দিবস হিসেবে ঘোষণা করার দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা। পাঠ্যপুস্তকে সমস্ত দেশপ্রেমিক চৌকু সেনা নৃশংস হত্যার ঘটনা ও তার জীবনী পাঠ্য করতে হবে। আমরা এই 25 ফেব্রুয়ারিটিকে শহীদ সেনা দিবস হিসেবে দেখতে চাই। আগামী 25 ফেব্রুয়ারি 2025-এর পূর্বে শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা দেখ। আপনাদের অফিসারদেরকে সেভ করতে গিয়ে আমার বাবা শহীদ হয়েছে, আমাদের প্রতি তো ওই দরদটা কেন মিডিয়া আমাদেরকে গুরুত্ব দেওয়া হয় না? পিলখানার হত্যার বিচারের জন্য যদি সরকার কোনো পদক্ষেপ না নেয় বা এড়ানোর চেষ্টা করে, আপনার মাথায় রাখেন যে ভবিষ্যতে জুলাই বিপ্লবের হত্যার বিচারও কিন্তু অ্যাভয়েড করার চেষ্টা করতে পারে। সার্জিস ও হাসনাতকে যদি হত্যা চেষ্টা করা হয়, তাহলে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন নিহত বিডিআর এর মহাপরিচালক শাকিল আহমেদের ছেলে রাকিব আহমেদ ভুইয়া। যদি হত্যা চেষ্টাটা হয়ে থাকে, আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অনুরোধ করব, আপনারা দ্রুত পদক্ষেপ নেন, যারা জড়িত আছে তাদের আইনের আওতায় নিয়ে আসেন। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ছাত্র জনতার অভ্যুত্থানের পরেও গণমাধ্যমের উপর আক্রমণ নিয়ে কথা বলা দুর্ভাগ্যজনক, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যে কোনো মূল্যে সংবাদপত্র ও ভোটের স্বাধীনতার রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। আর নওয়াব নেতৃবৃন্দ বলেন, সংবাদ মাধ্যমের স্বাধীনতার উপর নির্ভর করছে গণতান্ত্রিক বাংলাদেশের ভবিষ্যৎ।
সাম্প্রতিককালে দৈনিক প্রথম আলো এবং ডেইলি স্টারকে ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে রাজধানীর একটি হোটেলে আক্রমণের মুখে স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যম প্রতিষ্ঠান বিষয়ে রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়ের আয়োজন করে নোয়াব। আওয়ামী লীগের অপোজিটে বিএনপিও একই সরকার, কয়েনের এপার ওপার, এই কথাগুলি আমাদেরকে অনেক ব্যথিত করেছে। যেখানে যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, বলেন স্বাধীন গণমাধ্যমের উপর আক্রমণ ফ্যাসিস্টদের পথই অনুসরণ করে। যথাযথ ভূমিকা যথাসময় না রাখতে পারি সরকারের পক্ষ থেকে, তাহলে তো কেউ যদি বলে সরকার বা সরকারের সমর্থকরাও মদত দিচ্ছে, এই কথাকে কি আমরা বাদ দিতে পারবো? কোনো অফিসের সামনে গিয়ে এটা যখন করা হবে, এই ধরনের কাজ যা করা হচ্ছে, এটা যে আসলে ফ্যাসিস্টদের নীতি, অর্থাৎ গণমাধ্যম বন্ধ করে দাও, সেটারই একটা এক্সটেনশন। আমাদের কোনো ব্যাড রিপোর্টিংয়ের কারণে কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়, আমরা কেন তাকে সরি বলবো না? কেন সেটা সমাধান করব না? আবার অন্যদিকে কেউ যদি ভুল বুঝে কোনো একটা পক্ষ নিয়ে থাকেন, তার ভুলটাও আমরা কেন সংশোধন করব না? সভায় যোগ দিয়ে বিএনপি মহাসচিব বলেন, বর্তমান সময়ে যে কোনো নৈরাজ্য জাতির জন্য সবচেয়ে ক্ষতির কারণ হবে। তো মাঝে মাঝে হঠাৎ করে কিছু কাজ হয় যেটা আমরা রাজনীতিকরণের দিকে নিয়ে যায়। এটা আমাদের সকলের অত্যন্ত সচেতন ভাবে আপনার পরিহার করা দরকার। নির্বাচিত সরকারই হচ্ছে যে কোনো সরকারের চেয়ে ভালো, সে যেই হোক, যেই আসুক, কিন্তু আমি সেটাকে ঠিক করে দেবো, আমি সেটাকে নিয়ন্ত্রণ করব, গণতন্ত্রকে নিয়ন্ত্রণ করব, এইভাবে আমি ঠিক বিশ্বাস করতে বা ভাবতে রাজি নই। আমাদের গণতন্ত্রের পথে, যাত্রার পথে বাধা সৃষ্টি করার একটি নতুন কনস্পিরেসি, যেটা আবার পুরাতন ফেসিবাদকে এদেশে ফিরিয়ে আনার রাস্তা, প্রবেশদ্বার উন্মুক্ত করবে। নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ নোয়াব নেতৃবৃন্দ সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার ক্ষেত্রে সব রাজনৈতিক দলের সহযোগিতা প্রত্যাশা করেন। দেশের কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠার যে আকাঙ্ক্ষা আমাদের মধ্যে রয়েছে, তা বাস্তবায়নের সবচেয়ে বড় অনুষঙ্গ হচ্ছে সংবাদ মাধ্যমের স্বাধীনতা। বলা যায়, সংবাদ মাধ্যমের স্বাধীনতার উপরই নির্ভর করছে আমাদের প্রত্যাশিত গণতান্ত্রিক বাংলাদেশের ভবিষ্যৎ। আমরা সংবাদপত্র সম্পূর্ণভাবে সেই গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করার জন্য, সেই গণতান্ত্রিকরণের যে প্রক্রিয়া, সেটার সঙ্গে থাকব। আমরা আপনাদের মত প্রকাশ করব, আবার আপনাদের সমালোচনাও করব। বিকজ সমালোচনা করতে দেয় নাই বলে আমি মনে করি হাসিনা সরকারের পতন হয়েছে। কর্মসূচির নামে পত্রিকা অফিস ঘেরাও, বিশৃঙ্খলা সৃষ্টি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় উল্লেখ করে নেতৃবৃন্দ এমন তৎপরতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। কোন যুক্তিতে এই ধরনের তৎপরতাকে বরদাস্ত করা, গ্রহণ করবার কোনো সুযোগ নেই। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। টাকা ছাপিয়ে দুর্বল 6 ব্যাংকে 22,500 কোটি টাকা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ফলে এইসব ব্যাংকের শাখা থেকে আগামী রোববার স্বাভাবিক নিয়মেই টাকা পাবেন গ্রাহকরা। প্রয়োজনে আরও টাকা দেয়া হবে বলেও জানান গভর্নর। বিকেলে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান বাংলাদেশ ব্যাংক গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। একই সাথে টাকা না ছাপানোর সিদ্ধান্ত থেকে সাময়িকভাবে সরে আসার কথাও জানান তিনি। বলেছি যে ইন্টারব্যাংক মার্কেট থেকে আমাদের গ্যারান্টির বিনিময়ে ওই ব্যাংকগুলোকে যেন তারল্য দেওয়া হয়। আমরা নতুন কোনো টাকা ছাপাবো না তাদের জন্য। এই প্রতিশ্রুতি রাখতে পারলেন না বাংলাদেশ ব্যাংকের গভর্নর। টাকা ছাপিয়েই দুর্বল ব্যাংকে তারল্য সহায়তা দিলেন তিনি। এখন পর্যন্ত 6 ব্যাংকে দেয়া হয়েছে 22,500 কোটি টাকা। গভর্নর বলেন, এর মাধ্যমে গ্রাহকের আমানতের সুরক্ষার নিশ্চয়তা দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। তারল্য সংকটে থাকা প্রতিটি ব্যাংকের পাশে দাঁড়াবে কেন্দ্রীয় ব্যাংক। তাই আতঙ্কিত হয়ে প্রয়োজনের অতিরিক্ত টাকা না তোলার আহ্বান জানান তিনি। ইতিমধ্যেই 22,000 কোটি টাকার উপর আমরা দিয়েছি এবং আমরা মনে করি যে এটাই যথেষ্ট হবে। প্রয়োজনে আরও দেওয়া যাবে। কেন্দ্রীয় ব্যাংক এবং সরকার ডিপোজিটারদের ইন্টারেস্ট পুরোপুরিভাবে দেখবে। তারল্য সংকট সৃষ্টি হয়, আমরা পুরোপুরিভাবে তাদের পাশে দাঁড়িয়ে যাচ্ছি এবং সেখানে তারল্য সহযোগিতা আমরা দিচ্ছি। গভর্নর জানান, টাকা না ছাপানোর সিদ্ধান্ত থেকে সাময়িকভাবে সরে এসেছেন তিনি, তবে পুরোপুরি নয়। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে বাজার থেকে অতিরিক্ত তারল্য তুলে নেওয়ার উদ্যোগ অব্যাহত থাকবে বলেও জানান বাংলাদেশ ব্যাংক গভর্নর। আমি একটা কথা বলেছিলাম, টাকা ছাপাবো না, সেখান থেকে আমি সাময়িকভাবে সরে আসছি, কিন্তু পুরোপুরিভাবে নয়। আমরা এই টাকাটা আবার তুলে ফেলবো আমাদের বন্ড ইস্যু করার মাধ্যমে। এক হাতে লিকুইডিটি সাপোর্ট দেবো, আরেক হাতে লিকুইডিটি উইথড্র করবো। সামগ্রিকভাবে অর্থনৈতিক ভারসাম্যটা থাকে, লিকুইডিটিটা ঠিক থাকে, আমাদের যে মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণ রাখার জন্য যে আমাদের যে প্রচেষ্টা, সেটা থেকে কিন্তু আমরা পিছিয়ে যাচ্ছি না।
গভর্নর বলেন, বন্ধ হয়েছে ব্যাংকিং খাতে সব ধরনের অনিয়ম। এখন কোনো ব্যাংক থেকেই তহবিল সরিয়ে নেওয়া হচ্ছে না। খেলাপি ঋণের সংজ্ঞায় পরিবর্তনের বিষয়ে গভর্নর বলেন, আর্থিক খাত সুসংগঠিত করতেই এই উদ্যোগ। খেলাপি ঋণ কম দেখানোর কোনো ইচ্ছা নেই তার। আমার কোনো ইচ্ছা নাই নন পারফর্মিং লোনকে কমিয়ে রাখা। আমি জানি নন পারফর্মিং লোন 9 থেকে বেড়ে এখন 12.5 হয়েছে। এটা কোথায় যাবে? হয়তো 25-এ যাবে। আমার কিছু করার নাই সেখানে। যেটা আসল চিত্র আমরা সেখানেই নিয়ে যাব। তারপরে আমরা দেখব যে এখান থেকে আমরা কতখানি নিচে নামতে পারি। কোনো অনিয়মের সাথে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাদের জড়িত থাকার বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান গভর্নর। রেগুলেশন যখনই দেওয়া হবে সেটা এনফোর্স করার দায়িত্ব বাংলাদেশ ব্যাংকের। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। সুপ্রিম কোর্টের এজলাসে বিচারপতির গায়ে ডিম নিক্ষেপের ঘটনায় জড়িত আইনজীবীদের সনদ বাতিল হতে পারে বলে জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মাহবুব উদ্দিন খোকন। বলেন, তদন্তের পর সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দুপুরে আদালত চত্বরে মাহবুব উদ্দিন খোকন কথা জানান। এদিকে বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বুধবার ঘটে যাওয়া নজিরবিহীন ঘটনাসহ দেশব্যাপী বিচারিক প্রাঙ্গণে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে প্রধান বিচারপতির কার্যালয়। এক বিবৃতিতে প্রধান বিচারপতির কার্যালয় দেশজুড়ে বিচার ব্যবস্থা সুষ্ঠুভাবে পরিচালনার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। চ্যালেঞ্জ সত্ত্বেও বিচার প্রক্রিয়া নির্বিঘ্ন রাখতে সব ঘটনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানানো হয়। মাননীয় প্রধান বিচারপতি তার উদ্বেগের কথা জানিয়েছেন, আবুল হোসেন মাননীয় বিচারপতি উদ্বেগের কথা জানিয়েছেন। অবশ্যই এটা কঠিনভাবে দেখা হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। তত্ত্বাবধায়ক সরকার প্রথা বাতিল করে সংবিধানের ৫০ সংশোধনী অতি দ্রুত বাতিল করা উচিত বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। দুপুরে হাইকোর্টে ৫০ সংশোধনী বাতিল চেয়ে রিটের শুনানি শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। বদিউল আলম মজুমদার ও তার আইনজীবী ডক্টর শরীফ ভূঁইয়া আদালতের কাছে দ্রুত শুনানি শেষ করে একটি সিদ্ধান্তে আসার প্রার্থনা করেন। আদালত তাদের আবেদনে ইতিবাচক সাড়া দেন। শুনানি শেষে সাংবাদিকদের রিটের আবেদনকারী বদিউল আলম মজুমদার বলেন, ৫০ সংশোধনী পদ্ধতিগতভাবে ত্রুটিপূর্ণ এবং এটা সংবিধানের মূলনীতির বা কাঠামোর পরিপন্থী। মন্তব্য করেন, এই সংশোধনী সংবিধানকে ভুল লুণ্ঠিত করেছে। আমাদের শুরুতে সাবমিশনে অনেকগুলো যুক্তি দিয়েছি এবং সেগুলোর ব্যাপারে আমি বলে ৫০ সংশোধনী পদ্ধতিগত ত্রুটির কারণে অসাংবিধানিক এবং আরেকটা কারণে ৫০ সংশোধনী সংবিধানের মূল কাঠামো বা বেসিক স্ট্রাকচারের পরিপন্থী। এই রায়ের অপেক্ষা থাকবে না, তবে আমরা আশাবাদী যে আমরা আদালত থেকে প্রতিকার পাব। এবার বাংলাদেশের প্রসঙ্গ উঠল ভারতের পার্লামেন্টে। রাজ্যসভার এক সদস্যের প্রশ্নের জবাবে দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং বলেন, বাংলাদেশের সংখ্যালঘু সহ সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব অন্তর্বর্তী সরকারের। এ সময় তিনি দাবি করেন, বাংলাদেশে ধর্মীয় উপাসনালয়ে হামলার বিষয়ে নিজেদের উদ্বেগের কথা ঢাকাকে জানিয়েছে নয়াদিল্লি। এদিকে ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, বাংলাদেশ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ করে অপপ্রচারে সরব ভারতের বিভিন্ন গণমাধ্যম। একাধিকবার প্রতিবেশী দেশটির সংবাদ মাধ্যমের এমন আচরণের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। শ্রী কীর্তিবর্ধন সিং বিভিন্ন সময়ে দেশের সংখ্যালঘু ইস্যু নিয়ে কথা বলতে দেখা গেছে ভারতের রাজনীতিবিদদেরও। এবার এই ইস্যু উঠল দেশটির পার্লামেন্টে। রাজ্যসভায় সরকারের কাছে সংখ্যালঘু ইস্যুতে নয়াদিল্লির পদক্ষেপ জানতে চান এক এমপি। জবাবে দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সংখ্যালঘু সহ বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব অন্তর্বর্তী সরকারের। এ সময় প্রার্থনা স্থলে হামলা নিয়ে ঢাকার কাছে উদ্বেগ প্রকাশ করা হয়েছে বলেও জানান তিনি। ভারত সরকার বাংলাদেশ সরকারকে হিন্দুসহ সব সংখ্যালঘুর প্রার্থনাস্থলের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়েছে। এছাড়া ভারত বাংলাদেশকে বলেছে, সংখ্যালঘু সহ সব নাগরিকের নিরাপত্তার দায়িত্ব দেশটির সরকারের। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের দাবি, বৃহস্পতিবার বাংলাদেশ ইস্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। আর এই ছিল আজকে সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।